একদিন কলেজ থেকে ফিরে নবীন কুমার দেখল তার শয়নকক্ষে তার পত্নী কৃষ্ণভামিনীর সঙ্গে আরেকটি বালিকা বসে খেলা করছে। দুজনেই সমবয়সিনী, দুজনেই রেশমি শাড়ি ও হাত ভর্তি সোনার চুড়ি পরিহিতা দুটি পুত্তলিকার মতো। ওরা খেলাও করছে কাজ করার বিলাতি পুতুল নিয়ে। নবীন কুমার ঘরে ঢুকতেই মেয়েটি মাথায় ঘোমটা টেনে পিছন ফিরে বসল। নবীন কুমার কৃষ্ণভামিনীকে জিজ্ঞেস করল, এ মেয়েটি কে গা? কৃষ্ণভামিনী বলল, ও তো আমার মিতেনি। আমাদের বিয়ের সময় ওকে দেখনি? সবসময়ই তো আমার পাশে ঠাঁই বসেছিল। বাসর ঘরে একসঙ্গে অনেক মেয়ে উপস্থিত থাকে বলে কারুকেই ঠিকমতো দেখা যায় না। এই মেয়েটিকেও নবীন কুমারের মনে নেই। সে আবার জিজ্ঞেস করল, তোমার মিতেনি? আমাদের এ পাড়ায় আবার তোমার মিতেনি কি করে হলো? কৃষ্ণভামিনী বলল, এ পাড়ার কে বলল? ওর বিয়ে হয়েছে হাটখোলায়, আমার ঠিক 1 মাস পরে। ওদের বাড়ির পালকিতে আজ আমার সঙ্গে দেখা করতে এসেছে। তারপর সে তার সখীকে বলল, আমার বরকে দেখে অত লজ্জা কিসের লা? তোর বরকে দেখে কি আমি ঘুমটা দিই? মেয়েটি তবু যেন লজ্জায় একেবারে নুয়ে পড়েছে। কৃষ্ণভামিনী জোর করে তার ঘুমটা খুলে দিল। মেয়েটির মুখখানি ফুটফুটে, অপরূপ সুন্দরী যাকে বলে। কৃষ্ণভামিনীও খুব ফর্সা, কিন্তু এই মেয়েটির রং যেন গোলাপ ফুলের পাপড়ির মতন। চোখের মণি দুটিতে নীল বর্ণ আভা। কাঁধের উড়ুনিটা শয্যার উপর ছুঁড়ে দিয়ে নবীন কুমারও বসে পড়ল ওদের পাশে। তারপর জিজ্ঞেস করল, এই মিতেনিটির নাম কি গো? কৃষ্ণভামিনী তার সখীর গায়ে খোঁচা মেরে বলল, হেই, নাম বল না। মেয়েটি এখনো লজ্জা কুণ্ঠিতা, মুখ খুলবে না। 2-3 বার সাধাসাধিতেও সে নাম বলল না। কৃষ্ণভামিনী বলল, কি জানি ছাই, আমি ওর নাম ভুলেই গেছি, মিতিনি বলেই তো ডাকি। ও, মনে পড়েছে, কুসুম। তোর নাম কুসুম না রে? মেয়েটি এবার অস্ফুষ্ট গলায় বলল, আমার নাম কুসুম কুমারী। নবীন কুমার বলল, হ্যাঁ, কুসুম কুমারী? পচা নাম, একদম মানায়নি কো। বলেই সে হেসে উঠল হাহা করে। কৃষ্ণভামিনীর মনে হলো তার সখীকে বুঝি যথোচিত সম্মান জানানো হচ্ছে না। সে রেগে গিয়ে বলল, পচা নাম? কে বলেছে আপনাকে? সবাই বলে আমার মিতিনির নাম আমার চেয়েও সুন্দর। নবীন কুমার বলল, এ তো কেষ্টযাত্রার সখীদের এরকম নাম হয়, কুসুম কুমারী, অবলাবালা, বিধুমুখী। কৃষ্ণভামিনী চক্ষু কপালে তুলে বলল, ও মা, আমার পিসিমার নাম বিধুমুখী, সেটা বুঝি খারাপ নাম? কুসুম কুমারী শাড়ির আঁচল গুছিয়ে উঠে দাঁড়িয়ে দুদিকে ঘাড় নেড়ে বলল, আমি ভাই এবার যাই, বেলা পড়ে এলো, মা এবার পুজোয় বসবেন। নবীন কুমার তার হাত ধরে টেনে আবার বসিয়ে দিয়ে বলল, অমনি বুঝি রাগ হলো মিতেনির? আমি তোমায় একটা সুন্দর নাম দিয়ে দিচ্ছি। কৃষ্ণভামিনী বলল, আপনি আপনার মায়ের সঙ্গে দেখা করে আসুন না, আমরা এখন এই ঘরে খেলছি। আমার ছেলের সঙ্গে ওর মেয়ের এক্ষুনি বিয়ে হবে। নবীন কুমার বলল, আমিও খেলবো। আমায় তোমরা খেলায় নেবে না কেন? নবীন কুমার বাল্যকাল থেকেই দুলালের সঙ্গে কুরুক্ষেত্রের লড়াই, তেপান্তরের মার, ভূত আমার পুত, নৃসিংহ অবতার, এইসব খেলা খেলতো। বিবাহের পর কৃষ্ণভামিনী পিত্রালয় থেকে তার সমস্ত মেয়েলি খেলনা সঙ্গে নিয়ে এসেছে। সে একা একাই সেগুলি নিয়ে খেলতে বসতো। তা দেখে নবীন কুমারও যোগ দিয়েছে সে খেলায়। পুতুলের সংসার নিয়ে খেলা করতে সে আমোদ পেতে শুরু করেছে ইদানিং। কুসুম কুমারী বলল, বেটা ছেলেদের সঙ্গে আমাদের খেলতে নেই, তাহলে আমার মা রাগ করবেন। নবীন কুমার অমনি বলল, বেশ তো, আমি মেয়ে মানুষ হয়ে যাচ্ছি, দেখবে দেখবে আমি কেমন মেয়ে মানুষ হতে পারি। পালঙ্কের মাথায় কৃষ্ণভামিনীর একটা শাড়ি ঝুলছিল, সেটা ফস করে টেনে নিয়ে নবীন কুমার শরীরে জড়িয়ে ফেলল। তারপর বাম হাতের করে আঙ্গুলটি মুখে পুরে ঘাড় বেঁকিয়ে হেলে দুলে হেঁটে কণ্ঠস্বর বদলে ফেলে বলল, হ্যাঁ গা মিতিনি, তুমি রাগ করেছ আমার ওপর? বাল্যকাল থেকেই নবীন কুমার অনুকরণ পটু। তার ভাবভঙ্গি অবিকল কোনো স্ত্রীলোকের মতনই দেখায়। কৃষ্ণভামিনী বলল, ঢং, কত ঢংই যে আপনি করতে পারেন। কুসুম কুমারী কিন্তু ফিক করে হেসে ফেলল। নবীন কুমার সেই স্ত্রী সাজেই ওদের পাশে বসে পড়ে বলল, এই তো মুখে হাসি ফুটেছে,
এবার থেকে ভাই আমরা তিনজনে মিলে খেলবো বেশ। তার আগে মিতিনির একটা নাম দিয়ে দিই, তোমার নাম বনজোছনা। কৃষ্ণভাবিনী বলল, ও মা, ও আবার কি নামের ছিরি? বনজোছনা? মেয়ে মানুষের এমন নাম হয় 7 জন্মে শুনিনি কো। নবীন কুমার বলল, তোমার 7 সাথে 49 জন্ম আগে এমন নাম হতো। কি গো মিতিনি, তোমার পছন্দ হয়নি? কুসুম কুমারী বলল, এ তো একটা লতানো ফুল গাছের নাম, মেয়ে মানুষের নাম কেন হবে? নবীন কুমার এবার সত্যিকারের বিস্ময়ে ভুরু উত্তোলিত করে বলল, ও মা, তুমি জানো? কি করে জানলে? কুসুম কুমারী বলল, সেই যে শকুন্তলা বলে একটা গল্প আছে না, সেই গল্পের মধ্যে শুনেছি। সেই গল্প তুমি কোথায় শুনলে? ফোন মশাই আমার দাদাদের পড়াতেন, তখন আমি পাশে বসে থাকতাম। গল্পটা খুব দুঃখের। নবীন কুমার তার স্ত্রী কৃষ্ণভাবিনীর দিকে তাকিয়ে বলল, দেখেছ, তোমার মিতিনি তোমার চেয়ে কত বেশি জানে। কৃষ্ণভাবিনী বলল, আমার কি একটাও দাদা আছে নাকি যে পণ্ডিত মশাই এসে বাড়িতে পড়াবে? নবীন কুমার কুসুম কুমারীকে বলল, শোনো ভাই মিতিনি, তোমাকে তো একটা লতানো ফুলের গাছের মতোই দেখতে, তাই তোমার বাপ মা তোমার নাম দিয়েছিল কুসুম কুমারী, আমি নাম দিলাম বনজোছনা, একই তো। কৃষ্ণভাবিনী বলল, শুধু কথাই হবে, খেলা হবে না বুঝি? নবীন কুমার বলল, হ্যাঁ, এবার খেলা হোক। তোমাদের ছেলে মেয়ে বিয়ে দেবে তো, তা ছেলে মেয়ের কি নাম রেখেছ? দুই সখী মুখ চাওয়াচাওয়ি করল, নামের কথা তাদের মনে আসেনি। নবীন কুমার বলল, তাহলে মেয়েটার নাম শকুন্তলা আর ছেলের নাম দুশ্মন। কুসুম কুমারী বলল, না ভাই, আমি খেলবো না, তোর বর বড্ড খারাপ খারাপ কথা বলছে। দুশ্মন নাকি? রাজার নাম তো ছিল দুষ্যন্ত। নবীন কুমার হাসতে হাসতে বলল, তোমার তাও মনে আছে? আচ্ছা বেশ, দুষ্যন্তই হলো। কুসুম কুমারী বলল, না, ও নাম আমি দেব না, ওরা বড্ড দুঃখের গল্প, আমি জানি। নবীন কুমার বলল, শেষকালে সুখ আছে। কৃষ্ণভামিনী আর একটি পুতুল বার করে বলল, উনি বড় বিরক্ত করছেন রে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে, এই হলো গে পুরুত মশাই। নবীন কুমার বলল, হে বিয়েতে পুরুত লাগবে না, এ তো বোনের মধ্যে বিয়ে, ওরা নিজেরা নিজেরাই বিয়ে করবে। কৃষ্ণভামিনী বলল, অমন বিচ্ছিরি বিয়ে আমি দেব না। নবীন কুমার এরপর সে খেলায় এমন মত্ত হয়ে গেল যে এখন কে বলবে এই সেই হিন্দু কলেজের অতি দুরন্ত ছাত্র। সে কখনো পুরুষ কখনো নারীর কণ্ঠস্বর অনুকরণ করে বিভিন্ন পাত্রপাত্রীর মুখে সংলাপ বসাতে লাগলো। কৃষ্ণভামিনী সন্দেশ এনে রেখেছিল বিয়ে শেষে পরিবেশন করা হবে বলে। নবীন কুমার আগেই সে সন্দেশ কেড়ে নিয়ে খেয়ে ফেলে হাসতে হাসতে গড়াগড়ি দিতে লাগলো মাটিতে। খেলা শেষ হয়ে গেছে, এবার যেতে হবে কুসুম কুমারীকে। তার সঙ্গে এসেছে 2টি দাসী ও 4 বেয়ারার পালকি। গোধূলিতে আকাশ ম্লান হয়ে এসেছে, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে বলে নবীন কুমার সে পালকির সঙ্গে 2 জন পাইক পাঠিয়ে দিল। বিদায় দেবার আগে কৃষ্ণভাবিনী তার সখীর কাঁধ জড়িয়ে ধরে বলল, আবার কবে আসবি বল? কাল? পরশু? কুসুম কুমারী বলল, আহা হা, আমি বারবার আসতে গেলুম রে, তুই বুঝি যেতে পারিস না? কৃষ্ণভামিনী তার স্বামীর দিকে তাকালো। নবীন কুমার বলল, যাবে না কেন? নিশ্চয়ই যাবে। তা মিতিনি আমায় যেতে বললে না যে? আমি বুঝি তোমার মিতে নয়? কুসুম কুমারী তার সারল্য মাখা নীলবর্ণ চোখ দুটি তুলে নবীন কুমারকে একবার অপাঙ্গে দেখল, শুধু কোনো উত্তর দিল না। তার কোলে 2টি পুতুল, মেয়ে জামাইকে সে নিজের কাছে নিয়ে যাচ্ছে। কোনো ক্রমে পুতুল দুটিকে সামলে সে উঠে পড়ল পালকিতে। কুসুম কুমারী তার সখী কৃষ্ণভামিনীর চেয়ে বয়সে একটু বড়, তার বয়স এখন 10.5, আর কৃষ্ণভামিনীর 9 ছুঁই ছুঁই। তাদের দুজনেরই পিত্রালয় বাগবাজারে পাশাপাশি গৃহে, দুজনে একসঙ্গে বড় হয়ে উঠেছে। এই 2 বালিকা পরস্পরকে ছেড়ে থাকতে এখনো অভ্যস্ত হয়নি। কৃষ্ণভাবিনী বাপের বাড়িতে যাওয়ার বেশি সুযোগ পায়, তবু পালা পার্বণে যখন 2-1 দিনের জন্য যাওয়া হয় তখন খবর পেয়ে কুসুম কুমারীও চলে আসে বাগবাজারে। দুজনে প্রায় সর্বক্ষণ একসঙ্গে কাটায়। কুসুম কুমারীর স্বামী অঘোরনাথ নবীন কুমারের চেয়ে বয়োজ্যেষ্ঠ। প্রথমা পত্নীর মৃত্যুর পর সে নাকি ব্রাহ্ম হতে গিয়েছিল। ঠিক সময়ে সে খবর পেয়ে তার মা গলার সামনে একটি বড় আঁশ বটি ধরে বলেছিল, আমার কথা শুনবিনি? তুই জোর করে যাবি? তো যা, ফিরে এসে আমার মরা মুখ দেখবি।
মাতৃ অন্তা হতে হবে বলেই অঘরনাথ শেষ পর্যন্ত ব্রাহ্ম হয়নি, কিন্তু সেই সময় থেকেই নাকি সর্বক্ষণ সে বিষণ্ণ উদাসীন হয়ে দিন কাটায়। সে তাদের পৈতৃক জমিদারি কার্য দেখে না, কলকাতায় তাদের নিজস্ব হোসেও যায় না। দ্বিতীয় বিবাহের পরও তার মানসিক ক্লোয়েবও কাটেনি। পত্নীর কাছ থেকে এইসব তথ্য জানল নবীন কুমার। ব্রাহ্মদের সম্পর্কে তার সঠিক কোনো ধারণা এখনো গড়ে ওঠেনি। ব্রাহ্ম শুনলেই তার মনে পড়ে কিছু দাড়িওয়ালা গম্ভীর গম্ভীর মানুষ, যারা কদাচ হাসে না, এবং অনেকেই রূপোর ফ্রেমে চশমা চোখে দেয়। কুসুম কুমারীর স্বামী সেরকম মানুষ? কৃষ্ণভামিনীর সঙ্গে উপরে উঠে এসে নবীন কুমার বলল, তোমার যদি ছেলে হয় আর তোমার মিতিনির যদি মেয়ে হয়, তাহলে তোমাদের ছেলে মেয়ে সত্যিকারের বিয়ে হলে বেশ হয়, তাই না? কৃষ্ণভামিনী একটুও লজ্জিত না হয়ে বলল, আমি তো তাই ঠিক করে রেখেছি। নবীন কুমার আর চোখে তার বালিকা বধূর মুখের দিকে তাকিয়ে তীক্ষ্ণভাবে নজর করে দেখল। একটি বিষয়ে নবীন কুমারের মনে খটকা আছে। সে জানে যে বিবাহিত নারী পুরুষেরই শুধু সন্তানাদি হয়, যাদের বিবাহ হয়নি কিংবা যে স্ত্রীলোকেরা বিধবা এবং যে পুরুষেরা একা থাকে তাদের কখনো পুত্রকন্যা হয় না। কিন্তু বিবাহের পর ঠিক কখন, কিভাবে এবং কেন পুত্রকন্যা জন্মায় সে সম্পর্কে তার সম্যক ধারণা নেই। প্রায়ই সে এই কৌতূহলে ছটফট করে, কিন্তু কারুকেই জিজ্ঞেস করতে পারে না। সে যেসব কিতাব পড়েছে তার মধ্যেও এর কোনো উত্তর নেই। কলেজে ভর্তি হবার পর নবীন কুমারের মধ্যে একটা সব জানতা ভাব এসেছে, কিন্তু এই একটি বিষয়ে অজ্ঞতা তাকে পীড়া দেয়। কৃষ্ণভামিনী তার চেয়ে বয়সে অনেক ছোট হলেও এই ব্যাপারটা জানে নাকি? লজ্জাবশত এই কথাটি সে নিজের স্ত্রীকেও জিজ্ঞেস করতে পারল না। কৃষ্ণভামিনী শয়নকক্ষে ঢুকে মন দিয়ে তার পুতুলের সংসার গুছোতে লাগলো। এর মধ্যে একটি পুতুল পাওয়া যাচ্ছে না, সেটি কুসুম কুমারীরও নিয়ে যাওয়ার কথা নয়। এদিক ওদিক খোঁজাখুঁজির পরেও সেটি না পেয়ে সে নবীন কুমারকে চেপে ধরে বলল, আপনি নিশ্চয়ই লুকিয়েছেন, আমার পুতুল কোথায়? নবীন কুমার নিরীহ মুখ করে বলল, কই, আমি তো দেখিনি। কৃষ্ণভামিনী বলল, তাহলে কোথায় গেল? ওটা আমার মা কালীঘাট থেকে কিনে এনেছিল, ওই পুতুলটা সবচেয়ে ভালো। নবীন কুমার বলল, তাহলে বোধহয় তোমার মিতিনির খুব পছন্দ হয়েছে, সে সেটা চুরি করে নিয়ে গেছে। কি? আপনি আবার মিতিনিকে চোর বললেন? এই কথা বলেই কৃষ্ণভামিনী সপাটে এক চর কষিয়ে দিল নবীন কুমারের গালে। কয়েক মুহূর্ত স্থির হয়ে থেকেই নবীন কুমার লাফিয়ে গিয়ে কৃষ্ণভামিনীর চুলের মুঠি চেপে ধরল এবং কণ্ঠস্বর বিকট করে বলল, রে রে হতভাগী, তোর এ দুর্মতি, আজকে তোর নরকে পাঠাইব। পরনিন্দা অতিলোভ স্বামী প্রহরণ যেই নারী করে তার নরকে গমন। খানিকক্ষণ ঝটাপটি করার পর কৃষ্ণভামিনী নবীন কুমারের পায়ে পড়ে ক্ষমা চাইল। হঠাৎ রাগ হলে তার মাথার ঠিক থাকে না, কিন্তু স্বামীর গায়ে হাত তোলা যে মহাপাপ তা সে জানে। নবীন কুমারের কাছে অবশ্য এ সবই কৌতুক। সারাদিনের প্রতিটি ঘটনা থেকেই সে মজার উপাদান খোঁজে। কৃষ্ণভামিনী ক্ষমা চাইবার পর সে জাজিমের তলা থেকে বার করে দিল লুকোনো পুতুলটি। এই দুই কিশোর বালিকার খুনসুটি, বিবাদ ও রাগ ছাড়া এই অট্টালিকার দ্বিতল সম্পূর্ণ নিস্তব্ধ। আর কোনো কক্ষে প্রাণের সাড়া নেই। বিম্ববতী পুত্র শোকে শয্যা নিয়েছেন। ইব্রাহিমপুর থেকে বেশ কিছুদিন আগে ফিরে এসেছে বজরা। বৃদ্ধ খাজাঞ্চি সেনমশাই অশ্রুভারাক্রান্ত নয়নে সব কথা জানিয়েছেন বিম্ববতীকে। গঙ্গানারায়ণের কোনো সন্ধান পাওয়া যায়নি। সেনমশাই তার তল্লাশে লোক পাঠিয়েছিলেন নানা দিকে, কিন্তু গঙ্গানারায়ণ যেন কর্পূরের মতো মিলিয়ে গেছে শূন্যে। গঙ্গানারায়ণকে বজরা থেকে বল প্রয়োগ করে কেড়ে নিয়ে যাওয়া কারোর পক্ষে সম্ভব ছিল না। প্রহরীরা সেরকম একটি শব্দও শোনেনি। স্বেচ্ছায় সে রাত্রিবেলা বজরা ছেড়ে চলে যাবে, এও যে বড় অবিশ্বাস্য ব্যাপার। সে বজরার মালিক, তার হুকুমেই বজরা যেখানে খুশি যেতে পারে। ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে যদি তার সাক্ষাৎ করার ইচ্ছা না থাকতো, তবে সেই রাতেই তো নোঙ্গর তুলে কলকাতার অভিমুখে রওনা হওয়া যেত। এমনকি এ কথা সেনমশাই অনেকবার বলেও ছিলেন গঙ্গানারায়ণকে। গঙ্গানারায়ণ এক বছরে চলে গেছে, এ বড় বিচিত্র ঘটনা। এমনটি আর কখনো শোনা যায়নি। গঙ্গানারায়ণ নিরুদ্দিষ্ট বা মৃত, মৃত বলেই বেশি সন্দেহ হয়। নবীন কুমারের জন্মের পর থেকে গঙ্গানারায়ণের প্রতি বিম্ববতীর মনোযোগ অনেক কমে গিয়েছিল, কিন্তু একসময় গঙ্গানারায়ণ তো ছিল তার অতি আদরের। এখন নবীন কুমারও তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। গঙ্গানারায়ণের সংবাদ শুনে বিম্ববতীর মস্তকে যেন বজ্রাঘাত হয়েছিল। প্রথম পুত্রের প্রতি তার সমস্ত স্নেহ ভালোবাসা ফিরে এলো শোক ও পরিতাপ হয়ে। গঙ্গানারায়ণ তার আপন গর্ভের সন্তান নয়,
তবু তার প্রতি বিম্ববতীর নারীর টান আছে যে সে কথা বিম্ববতী আবার অনুভব করলেন। বিম্ববতী কয়েকদিন কেঁদে ভাসালেন, জনে জনে অনুরোধ করলে যত টাকাই লাগুক গঙ্গানারায়ণের সন্ধানে আবার সারা দেশ তোলপাড় করে খুঁজে দেখা হোক, কিন্তু কারুরই গরজ নেই সে ব্যাপারে। বিদুশেখর তার মন থেকে গঙ্গানারায়ণকে মুছে ফেলতে চান। কর্মচারীরা শুধু টাকা খায়, কাজের কাজ কিছুই করে না। অগ্রজের নিরুদ্দেশের সংবাদে নবীন কুমার খানিকটা বিস্মিত হয়েছিল বটে, কিন্তু খুব বেশি উত্তাপ বোধ করেনি। দাদা বজরা ছেড়ে কোথাও চলে গেছে, আবার নিশ্চয়ই একদিন ফিরে আসবে। গঙ্গানারায়ণের পত্নী লীলাবতী প্রথমে সংবাদ শুনে সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। তারপর সে আর একদিনও এ বাড়িতে থাকতে চায়নি। তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যেই যেন গঙ্গানারায়ণকে সবাই বিস্মৃত হয়ে গেল। তার কক্ষটি তালাবন্ধ, সারা বাড়িতে আর কোথাও তার কোনো চিহ্ন নেই। 27 বছর যে এই গৃহে কাটিয়েছে, 1 বৎসরের মধ্যে সে মুছে গেল। শুধু বিম্ববতী একা একা অশ্রুপাত করে বালিশ ভিজিয়ে দেন। নবীন কুমারের যখন যে ঝোঁক চাপে তখন সেটি নিয়ে মেতে উঠে। একবার যেমন নিচতলা থেকে একটা ফুটফুটে সাদা বেড়াল একদিন উঠে এসেছিল উপরে। বেড়ালটি দেখে তার এমন পছন্দ হলো যে তাকে সে সেদিন থেকে পুষতে লাগলো। বেড়ালটির নাম রেখেছিল মঞ্জুরি। পোষা মানে কি, সর্বক্ষণ বেড়ালটিকে তার সঙ্গে রাখা চাই। তার খিদমতগার দুলাল পাহারা দিত, যেন মঞ্জুরি আর কোনো ক্রমেই নিচতলায় যেতে না পারে। মঞ্জুরি 2-3 বার অকারণে ম্যাও ম্যাও করলেও নবীন কুমারের সন্দেহ হতো ওর খিদে পেয়েছে, আর দুলাল নিশ্চয়ই ওর বরাদ্দ দুধ চুরি করে খেয়েছে। সে উপলক্ষে 1 ডজন কানমলা পাওনা হতো দুলালের। রাত্রেও মঞ্জুরিকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে থাকতো নবীন কুমার। মঞ্জুরি বেড়াল ছিল না, বেড়ালি। অত সংরক্ষণ সত্ত্বেও সে কোন ফাঁকে অভিসারে চলে যেত তা জানা যায় না। একদিন দেখা গেল সে গর্ভবতী। তখন নবীন কুমার বিম্ববতীর সঙ্গে এক শয্যায় শুতো। বিম্ববতী বেড়াল পছন্দ করেন না, কিন্তু পুত্রের আবদারের জন্য তাকে মেনে নিতে হতো সবই। মঞ্জুরির সন্তান সম্ভব দেখে তিনি বলেছিলেন, ওরে, এ সময় বেড়ালকে আঁকড়ে রাখতে নেই, ওরা এই সময়টা একা একা থাকতে চায়, ওকে এখন ছেড়ে দে ছোটকু। নবীন কুমার তা শুনবে না। মঞ্জুরির বাচ্চা হবে শুনে তার মহা আনন্দ। সারা বাড়ি এরপর বেড়ালে ভরে যাবে। একদিন ভোরে জেগে উঠে নবীন কুমার দেখল তার আলিঙ্গনের মধ্যে মঞ্জুরি মরে কাঠ হয়ে আছে। তারপর নবীন কুমারের সে কি কান্না! পরমাত্মীয়র বিয়োগেও মানুষ বুঝি এমন মর্মবিদারী কান্না কাঁদতে পারে না। 3 দিন নবীন কুমার মুখে অন্ন তুলতে পারেনি। এরপর থেকে অবশ্য সে আর অন্য কোনো বেড়াল 2 চক্ষে দেখতে পারে না। এই অট্টালিকার দ্বিতলে কোনো বেড়াল দৈবাত এসে পড়লে সে নিজে লাঠি নিয়ে তেড়ে যায়। কৃষ্ণভামিনীর মিতিনির সঙ্গে পুতুল খেলাতেও নবীন কুমারের সেরকম ঝোঁক চাপল। পরদিনই সে জিজ্ঞেস করল, কই, তোমার মিতিনি আর এলো না? তোমার ছেলেকে কদিন শ্বশুরবাড়ি ফেলে রাখবে? এবারের পুরুষরা কখনো শ্বশুরবাড়িতে থাকে না। সিংহ কি সিংহীর কাছে যায়, না সিংহী আসে সিংহের গুহায়? 2-3 দিন পর নবীন কুমার অস্থির হয়ে উঠল একেবারে। সে কৃষ্ণভামিনীকে বলল, পত্তর পাঠাও, তোমার মিতিনিকে লেখো, তোমার ছেলে আর তার বউকে সে যেন কালই নিয়ে আসে। নবীন কুমার নিজেই মুসাবিদা করে তার মুক্তোর মতো হস্তাক্ষরে লিখল কৃষ্ণভামিনীর বকলমে চিঠি। 1 পরাত সন্দেশ ও একটি বড় রোহিত মৎস্য সমেত একজন বাহক মরফত পাঠিয়ে দেওয়া হলো সেই পত্র। পরদিন কুসুম কুমারী নিজে এলো না, দ্বিগুণ তত্ত্ব সমেত পাঠিয়ে দিল পুতুল দুটিকে, সঙ্গে একটি ছোট্ট চিঠি, বেশ গোটা গোটা অক্ষরে লেখা। কার্যাঞ্চের নিবেদন এই যে, আমি যাইতে পারিলাম না, কবে পারিব ঠিক নাই। পরমেশ্বরের কৃপায় ইহারা সুখে থাকুক। ভবদিয়া কুসুম কুমারী, বোন জ্যোৎস্না মিটেনি। চিঠিখানা দেখে ভুরু কুচকে নবীন কুমার জিজ্ঞেস করল, এই চিঠি কে লিখে দিয়েছে? ওর বর? কৃষ্ণভামিনী বলল, আমার মিতিনি নিজেই লিখতে পারে, সব জানে। নবীন কুমার তাচ্ছিল্যের সঙ্গে বলল, যেমন বিচ্ছিরি হাতের লেখা তেমন বৎস্বভাব মেয়েটার। আবার দেমাগ করে লিখেছে, কবে পারিব ঠিক নাই। কুসুম কুমারের ব্রাহ্মস্বামীকে দেখার খুবই কৌতূহল নবীন কুমারের। সেই কৃষ্ণভামিনীকে বলল, তোমার মিতিনির গোমরামুখ বর নিশ্চয়ই তার বউকে আর একলা পাঠাতে চায় না, একদিন ওদের এ বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াও না। এবার নবীন কুমার নিজেই অঘরনাথকে সম্বোধন করে এক লৌকিকতাপূর্ণ নিমন্ত্রণ পত্র প্রেরণ করল।
কিন্তু তার উত্তর অঘোরনাথের কাছ থেকে না এসে এলো কুসুম কুমারীর হস্তাক্ষরে। সে দুঃখ প্রকাশ করে জানিয়েছে যে নানা কারণে এখন তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তার বদলে একদিন কৃষ্ণভামিনীরা কি আসতে পারে না? বাড়ির কর্তার কাছ থেকে নিমন্ত্রণ না এলে সেখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নবীন কুমার একদিন বাড়ির ঘেরাটোপ পালকিতে কৃষ্ণভামিনীকে পাঠিয়ে দিতে পারে বটে, তার নিজের যাওয়ার শোভা পায় না। কিন্তু কুসুম কুমারীর সঙ্গে তার পুতুল খেলা অসমাপ্ত রয়ে গেছে বলে সে খুবই অসহিষ্ণু হয়ে পড়েছে। সামাজিক নিয়ম উপেক্ষা করে সে একদিন কৃষ্ণভামিনীকে বলল, চলো আজ হাট খোলায়, তোমার মিতিনির বাড়িটা দেখে আসি, পুতুলগুলোর সঙ্গে করে নাও। সে বাড়িতে গিয়ে বড় অপমানিত হতে হলো নবীন কুমারকে। হাটখোলায় কৃষ্ণভামিনীর মিতিনির শ্বশুরালয়টি তেমন বুনিয়াদি নয়, মাত্র দুপুরুষের ধ্বনি। অনেকেই এখনো বলে যে জগাই মল্লিক নাকি চিত্তেশ্বরীর মন্দিরের সামনে বসে ফুটকড়াই বেচত। জগাই মল্লিকের আদি নিবাস ছিল পেনেটিতে। বৃদ্ধ বয়সে দেবী চিত্তেশ্বরী তাকে স্বপ্নে গুপ্তধনের সন্ধান দেন এবং তিনি এক পানা পুকুরের মাঝখানে ডুব দিয়ে এক সোনার ঘড়া ভর্তি মোহর পেয়ে যান। অবশ্য কেউ কেউ অন্য কাহিনীও বলে। এক ডাকাইত নাকি সেপাইদের তাড়া খেয়ে জগাই মল্লিকের বসত বাটিতে এসে রাত্রে আশ্রয় নেন। পরদিন সকালে সে ডাকাইতকে সেপাইয়ের বদলে ধরে ফেলে মারাত্মক বিসূচিকা রোগে এবং সন্ধ্যের আগেই সে মারা যায়। রাতারাতি সেই শবদেহ দাহ করে জগাই মল্লিক সে দস্যুর ধনরত্ন নিয়ে পেনেটি ছেড়ে পাকাপাকিভাবে আশ্রয় নেন কলকাতায়। প্রথম পক্ষে স্ত্রী পুত্রদেরও পরিত্যাগ করেন তিনি। দ্বিতীয়বার তার পরিগ্রহ করেন এখানে। এই দ্বিতীয় কাহিনীটির সত্যাসত্য ঠিক নির্ধারণ করা যায় না, তবে কলকাতার অধিকাংশ ধনীরই ভাগ্য পরিবর্তনের ব্যাপারে দুরকম কাহিনী প্রচলিত থাকে। সে যাই হোক, জগাই মল্লিকের 3 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ চিত্তপ্রসাদ বাণিজ্য ব্যাপারে নিদারুণ বুদ্ধির পরিচয় দিয়ে অগাধ ধন সম্পদ উপার্জন করেন এবং তিনি হাটখোলার এই প্রাসাদসম অট্টালিকা নির্মাণ করেছেন। চিত্তপ্রসাদ দীর্ঘজীবী হননি এবং আকস্মিক মৃত্যুর ফলে বিষয়াদি সুচারু ব্যবস্থা করে যেতে পারেননি। ভ্রাতৃবৎসল চিত্রপ্রসাদ সমুদয় সম্পত্তি 3 ভাইয়ের নামেই রেখেছিলেন। কনিষ্ঠ ভ্রাতা চন্দ্রিকা প্রসাদ তখন নালায়েক বিদায় মধ্যম ভ্রাতা কালীপ্রসাদে অগ্রজের মৃত্যুর পর ট্রাস্টের ওছি হয়। অতি বৃদ্ধ জগাই মল্লিক এখনো জীবিত। তার সঠিক বয়সের হিসেব কেউ জানে না, তবে তিনি নিজে একসময় বলতেন যে যে সময় নবাব সিরাজউদ্দৌলার ফৌজের সঙ্গে ক্লাইভ সাহেব লড়াই দিয়েছিলেন পলাশির মাঠে, সেই বৎসর তার জন্ম। সেই হিসাব সঠিক ধরলে জগাই মল্লিকের বয়স এখন 96 তো বটেই। গত 10 বৎসর ধরে তিনি সম্পূর্ণ বধির এবং সম্পূর্ণ দন্তহীন হওয়ায় কথা যা বলেন তার কিছুই বোঝা যায় না। তার হাঁটা চলার ক্ষমতা অবশ্য এখনো নষ্ট হয়নি। কয়েক বছর আগেও তিনি প্রত্যহ অপরাহ্নে পদব্রজে একবার চিত্তেশ্বরের মন্দিরে গিয়ে প্রণাম করে আসতেন। এখন তাকে পালকিতে করে ঘুরিয়ে আনা হয়। সম্পত্তি পরিচালনার ভার হাতে পেয়ে কালীপ্রসাদ মতিগতি সম্পূর্ণ পাল্টে যায়। দাদার অধীনে তিনি স্বল্পভাষী ও কর্মঠ মানুষ ছিলেন। তার কোনো পৃথক ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়নি। স্বাধীন হবার পর তিনি ব্যবসায়ের বাণিজ্যের চেয়েও নিজের ব্যক্তিত্ব প্রকাশের দিকে বেশি মন দিলেন। কালীপ্রসাদ সমাজে ঘোরাফেরা করে বুঝলেন অর্থ উপার্জন বা বড় বড় অট্টালিকা হাঁকড়ানোই বড় কথা নয়, তার চেয়েও বড় কথা কৌলিন্য। লোকে কথায় কথায় এখনো বলে ফুটকড়াই বেচা জগা মল্লিকের ছেলেরা এখন 2 পয়সার মুখ দেখেছে। কেউ কেউ এই কথা কালীপ্রসাদের মুখের সামনে বলতেও দ্বিধা করে না। কালীপ্রসাদ কলকাতার পথে ঘাটে টাকা ছড়াতে লাগলেন। আমোদ আহ্লাদ কাকে বলে তিনি দেখিয়ে দিতে চান। পয়সা প্রচুর রোজগার করা গেছে। 2-3 পুরুষ ধরে খোলামকুচির মতো ছিটলেও ফুরোবে না, কিন্তু সুনাম অর্জন করতে হবে এই এক পুরুষেই। লোকে যাতে জগাই মল্লিকের কথা একেবারেই ভুলে গিয়ে স্বীকার করতে বাধ্য হয় যে হ্যাঁ, বাবু তো বাবু, হাটখোলার কালী মল্লিক। দেন ধ্যানে কালীপ্রসাদ মল্লিক দরাচ্ছিল। কোথাও স্কুল কলেজ খোলা হোক, কালীপ্রসাদ মল্লিকের কাছে সাহায্য চাইতে এসে তারা কখনো বিমুখ হয় না। কালীপ্রসাদ আগে জিজ্ঞেস করেন অমুক কত দিয়েছে, আর অমুক আর তমুক, তারপর সর্বোচ্চ দাতার চেয়ে অন্তত 1 টাকা বেশি ধরে তিনি সগর্বে বলেন, লিখে নাও, খাজাঞ্চির কাছে যাও, এক্ষুনি টাকা মিলবে। আমার সব নগদানগদি কারবার। ফতবাবুদের মতো আমি শুধু প্রমিস করি না। কারুর কন্যা দেয়, কারুর বাপের শ্রাদ্ধ, একবার কালীপ্রসাদ মল্লিকের কাছে এলেই হলো। আবার চড়কের সময় ছাতুবাবুদের মাঠে মেরাব বেঁধে একসঙ্গে 100 মেয়ে মানুষ নিয়ে খ্যামটা নাচানো, এমনটি আগে কেউ পেরেছে? কি গান জমেছিল সেবার। ফণির মাথার মণি চুরি করলি,
বুঝি বিদেশে বিঘরে পরাণ হারালি, এখনো লোকের কানে লেগে আছে। কালীপ্রসাদের ছোট ভাই চণ্ডিকা প্রসাদও মধ্যমা অগ্রজের দৃষ্টান্তই অনুসরণ করছে সম্পূর্ণ মন প্রাণ দিয়ে। এর আবার ইংরেজি কেতা ভালো লাগে না, নবাবে কায়দার দিকে বেশি ঝোঁক। সর্বদা এক বিচিত্র পোশাক পরে থাকেন, লখনৌ ফ্যাশনের চুড়িদার পায়জামা, রামজামা, কোমরে দোপাট্টা আর পায়ে জরির চপ্পল। মাথার টুপিটি একদিকে এমনই হেলিয়ে পড়া থাকে যে বাবুর ডান কান আছে কিনা তাতে হঠাৎ সন্দেহ জাগে। এছাড়া তার হাতে থাকে সবসময় একটি টকটকে লাল রঙের রুমাল, এবং পেঁয়াজ রসুনের গন্ধ এর পছন্দ বলে জবনের তয়ফাবলির বাড়িতেই হের বেশি যাতায়াত। চণ্ডিকা প্রসাদ গোড়া থেকেই বিষয়কর্ম কিছু শেখেননি, তার মেজ দাদা তাকে সেদিকে ভিড়তেও দেননি। চণ্ডিকা প্রসাদ মাসে হাত খরচ বাবদ যা পান তাতে একটি তালুক কেনা যায়। কালীপ্রসাদ ছোট ভাইয়ের কোনো সাধেই বাদ সাধেন না। তার মনোগত অভিপ্রায়টি যেন এই দুই ভাই মিলে বাপের নামটি মুছে ফেলা হোক, কেউ যেন তাদের আর জগাই মল্লিকের বেটা বলে সম্বোধন না করে। স্বনামে যার পরিচয় হয় না সে আবার একটা মানুষ? ঠেঙ্গো ধুতি, নিমে পড়া সাত কেলে বুড়ো জগাই মল্লিককে বাপ বলে পরিচয় দিতে দুই ভাইয়ের লজ্জা হয়। জগাই মল্লিক লোক সমক্ষে বেরোক এটাই ওরা কেউ চান না, কিন্তু বৃদ্ধ একবার করে চিত্তেশ্বরীকে প্রণাম করতে যাবেনি। অঘরনাথ এই গৃহে সম্পূর্ণ বিপরীত চরিত্রের মানুষ। তার পিতা কিংবা পিতামহ কেউই রূপবান নন। জগাই মল্লিকের দোকানদারের মতো চেহারা তার পুত্ররাও পেয়েছে, কিন্তু অঘরনা মাতৃমুখী সন্তান। সে দীর্ঘকায় সুঠাম গৌরবর্ণ, মুখশ্রী সুন্দর। অঘরনাথের মা চিত্তপ্রসাদের তৃতীয় পক্ষ। প্রথম দুপক্ষের কোনো পুত্র সন্তান না হওয়ায় গরিব ঘরের এই রূপসী কন্যাটিকে বিবাহ করে এনেছিলেন চিত্তপ্রসাদ। অঘরনাথ তার মায়ের একমাত্র সন্তান, অবাল্য মাতৃছায়ায় লালিত। তাই খুড়ো মশাইদের বিলাসী জীবনের প্রভাব পড়েনি তার উপর। পড়াশোনায় আগ্রহ খুব, হিন্দু কলেজের ছাত্র হিসেবেও সুনাম কিনেছিল। যথারীতি ছাত্র অবস্থাতেই তার বিবাহ হয়, কিন্তু অল্পকালের মধ্যে প্রথমা পত্নীর মৃত্যুর পরই তার মনে প্রবল ধর্মভাব দেখা দেয়। সে নিয়মিত জোড়াসাঁকোর দেবেন ঠাকুরের বাড়ি যাতায়াত শুরু করে। তারপর সে ব্রাহ্মধর্মের দীক্ষা গ্রহণের জন্য দৃঢ় সংকল্প নিয়েও তার জননীর প্রতিবন্ধককে সংকল্প সিদ্ধ করতে পারল না। মা তার দ্বিতীয় বিবাহ দিলেন হুড়ুমুড়ি করে, এবং পিতৃ সম্পত্তি বুঝে নেবার জন্য এস্টেটের কাজে লাগিয়ে দিতে চাইলেন, কিন্তু কোনোটিরই সুফল ফলল না। অঘরনাথ মনোরোগী হয়ে গেল। নবীন কুমার কৃষ্ণ ভামিনীকে নিয়ে হাটখোলার মল্লিক বাড়িতে আসার কিছুক্ষণ পরেই বুঝলো তার না আসাই উচিত ছিল এখানে। কুসুম কুমারীর সঙ্গে তার পুতুল খেলা অসমাপ্ত রয়ে গেছে। সে এসেছে সেই টানে, তার বাবার আমলের সবচেয়ে সুদৃশ্য জুড়ি গাড়িটি নিয়ে এসেছে। সে আশা করেছিল দেউরির সামনেই এবারের কর্তারা ষাঁড় বেঁধে অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে থাকবে। নবীন কুমার বংশমর্যাদা সম্পর্কে অতি সচেতন। সে রামকমল সিংহের সন্তান, যে রামকমল সিংহ ছিলেন কলকাতার ৮-১০ জন প্রথম ধনীদের অন্যতম। জোড়াসাঁকোর সিংহবাড়ির নাম সবাই এক ডাকে চেনে। সেই সিংহদের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী এখন একমাত্র নবীন কুমার। তার স্ত্রী কৃষ্ণভামিনীও সামান্য নয়, বাগবাজারের সুবিখ্যাত বসু পরিবারের কন্যা। দেউরির সামনে অভ্যর্থনার জন্য কেউ নেই। জুড়ি গাড়ির পিছনে যে দুজন ভৃত্য দাঁড়িয়ে আছে তারাই তরাক করে নেমে দরজা খুলে দিল। পুতুল খেলার সরঞ্জাম ভরা একটি কাশ্মীরি বাক্স বগলে নিয়ে নবীন কুমার নেমে দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকালো। একজন দারোগান শুধু অলসভাবে চেয়ে আছে এদিকে। নবীন কুমারের সন্দেহ হলো, তাহলে কি তারিখ ভুল হলো? না, আজই তো শনিবার। কুসুম কুমারী জানে না তাদের আসবার কথা? এক গলা ঘোমটা দেওয়া একজন দাসী স্থানীয় স্ত্রীলোক শুধু এগিয়ে এসে বলল, ভিতরে আসুন, নতুন বৌঠান আপনকারদের জন্য অপেক্ষা করে আছেন। কৃষ্ণভামিনীও নেমে পড়েছে ততক্ষণে, তারও মুখে ঘুমটা। এমন একটা জমকালো ভারী শাড়ি পরে এসেছে যে সে ঠিক মতো সামলাতে না পারলে যখন তখন হোঁচট খেয়ে পড়তে পারে। দাসীটি তাকে ধরে ধরে নিয়ে চলল। দেউরি থেকে মোরাম বিছানো খানিকটা পথ গম্ভীরভাবে হেঁটে নবীন কুমার উঠে এলো বারান্দায়। সেখানে দুজন ভৃত্য দাঁড়িয়ে, কিন্তু তাদের ব্যবহারে কোনো ব্যস্ততা নেই। তাদের উভয়েরই দৃষ্টি অতি ধূর্ত ধরনের, যেন সেই মুহূর্তে তারা কিছু একটা ষড়যন্ত্র করছিল। নবীন কুমারকে দেখে থেমে গেল। একটি ঘরে খুব ভারী কাঠের দরজা ঠেলে খুলে তাদের একজন বলল, এখানে বসুন। নবীন কুমার ও কৃষ্ণভামিনী দুজনেই সে ঘরে ঢুকলো।
তার অন্যদিকে আরেকটি দরজা আছে, সেটি খোলা। দাসীটি কিছু না বলে কৃষ্ণভামিনীর হাত ধরে সেই দরজা দিয়ে ভিতরের দিকে চলে গেল। ঘরটি এলোমেলোভাবে অনেকগুলো গদি মোড়া চেয়ার ছড়ানো। একপাশে একটি বড় চৌকির উপর ফরাস পাতা। চারটি দেয়ালে ঝুলছে চারখানি কোনো শীতের দেশের প্রাকৃতিক দৃশ্যের ছবি। খুব সম্ভবত ছবিগুলো কোনো নিলাম থেকে এক লটে কেনা। নবীন কুমার তার ধুতির ফুলকোচাটি সাবধানে একটু তুলে একটি চেয়ারে বসলো। তারপর কামিজের চেপ থেকে সোনার গার্ড চেন দেওয়া মেকাবি ঘড়িটি বার করে সময় দেখলো। ঠিক 6টা বাজে এখন, এবং নবীন কুমারের ঘড়ির সমর্থনেই যেন গুপুস গুপুস করে ছবার শব্দ পাওয়া গেল কেল্লার তোপের। ঠিক 6টার সময়ই তো নবীন কুমার সস্ত্রীক আসার কথা ছিল। কিছুক্ষণের মধ্যে সে ঘরে কেউ এলো না আর। স্বভাব চঞ্চল নবীন কুমার বেশিক্ষণ এক জায়গায় চুপ করে বসে থাকতে পারে না। সে হাঁটু দোলাতে লাগলো ঘন ঘন। বিরক্তিতে তার ভুরু কুঞ্চিত হয়ে গেছে। সে ভাবতে লাগলো, এ বাড়ির কেউ কি কোনো সহবত জানে না নাকি? সামান্য উমেদারের মতো তাকে বারবাড়ির একটা ঠেঙো ঘরে বসিয়ে রাখা হয়েছে। অনাত্মীয় বা কাজ সম্বন্ধী লোকেদের তবু লোকে বৈঠকখানায় বসাতে পারে, কিন্তু নবীন কুমাররা হলো এ বাড়ির বধূর বাপের বাড়ির সম্পর্কের, অর্থাৎ কুটুম। এমন কুটুমদের দ্বিতলের মজলিস কক্ষে বসানোই প্রথা। নবীন কুমার বাল্যকাল থেকে এমনই দেখে এসেছে। সে আশা করেছিল কুসুম কুমারী এবং তার স্বামীর নিশ্চয়ই একটা আলাদা মহল আছে এ বাড়িতে, সেখানেই নিয়ে যাওয়া হবে তাকে। একটুক্ষণের মধ্যেই অস্থির হয়ে উঠল নবীন কুমার। ভৃত্য দুটিকে ডাকবার জন্য সে দু একবার গলা হাঁকারে দিল, তবু তাদের আসবার নাম নেই। তখন সে উঠে গিয়ে বাইরের দিকে দরজাটি দিয়ে মুখ বাড়ালো। ভৃত্য দুটি কাছেই বসে আছে। এ ওর গা ঠেলাঠেলি করে কি নিয়ে যেন হাসাহাসি করছে। নবীন কুমার এক হাতে কোচাটি কাঠের বাক্সটি সামলে ধরে অন্য হাত কোমরে রেখে গম্ভীরভাবে জিজ্ঞেস করলো, এই, তোদের বাবু কোথায়? একজন ভৃত্য মুখ তুলে বলল, কোন বাবু? আপনি কার কথা জিজ্ঞেস করছেন? আর একজন বলল, মেজবাবু কখন ফিরবে জানি না, আর ছোটবাবু আজও ফিরতে পারেন, কালও ফিরতে পারেন, আবার ফিরতে নাও পারেন। নবীন কুমারের বাড়ির কোনো ভৃত্য এমনভাবে বসে বসে কথা বলে না বাবুদের সঙ্গে। নবীন কুমার বলল, অঘরনাথ বাবুর কথা জিজ্ঞেস করছি। এবার ভৃত্যদ্বয় পরস্পরের মুখ তাকাতাকি করলো। তারপর একজন মুচকি হেসে বলল, তিনি তো ওপরেই আছেন। নবীন কুমার বলল, তেনাকে একবার খবর দাও, বলকে নবীন কুমার সিংহ এসেছেন। সেই ভৃত্যটি বলল, আগে তেনাকে খবর দেবার এখতিয়ার আমাদের নেই। বলেই সে চিক করে থুতু ত্যাগ করলো বারান্দার নিচে। নবীন কুমারদের বাড়ির কোনো ভৃত্য এমন অবাধ্য বেয়ারাপনা করলে দিবাকরকে দিয়ে চাপকে তার পিঠের ছাল তুলে দেওয়া হতো। এ নেহাত অন্যের বাড়ি। রাগে গস গস করে নবীন কুমার ফিরে এলো ঘরের মধ্যে। পরক্ষণেই তার একটি কথা মনে পড়ল। তারা আজকে তাদের পুতুল ছেলে ও ছেলের বউকে নিয়ে যাবার জন্য এসেছে। খালি হাতে তো কুটুম বাড়িতে আসা যায় না, তাই দুপরার তত্ত্ব আনা হয়েছে। সেগুলো রয়ে গেছে জুড়ি গাড়ির মধ্যেই। আবার সে ফিরে এসে ভৃত্য দুটিকে উদ্দেশ্য করে বলল, গাড়িতে তত্ত্ব রয়েছে, কারুকে বলো নামাবার ব্যবস্থা করতে। ভৃত্য দুটি অমনি তরাক করে ছুটে গেল এবং নিজেরাই পরাত দুটি নামিয়ে হই হই করে চলে গেল বাড়ির মধ্যে, যেন জন্মে তারা তত্ত্ব দেখেনি। নবীন কুমার ঘরটির মধ্যে পায়চারি করতে লাগলো মুখ নিচু করে। এক্ষুনি তার ফিরে যেতে ইচ্ছে করছে, কিন্তু কৃষ্ণভামিনীকে খবর পাঠানো যাবে কি করে? মিতিনীর স্বামী অঘরনাথ বাড়িতে থেকেও যে একবারও তার সঙ্গে দেখা করতে এলো না, এই চিন্তায় তাকে সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে। নবীন কুমার একবার গিয়ে অন্দরমহলের দরজায় উকি দিল। ভেতরে মস্ত বড় একটা উঠোন, সেখানে নানা রকম কাপড় চোপড় ছড়ানো, মনে হয় যেন ওপর থেকে উড়ে উড়ে পড়ছে। এ বাড়ির মতো একটা অপরিচ্ছন্ন বাড়ি নবীন কুমার আগে কখনো দেখেনি। বাইরে থেকে মনে হয় অট্টালিকাটা রীতিমতো বিশাল এবং তেমন পুরনোও নয়, কিন্তু সদর থেকেই অযত্নের চিহ্ন। যেখানে সেখানে আবর্জনা জমে আছে। ঘরের আসবাবগুলো যে মূল্যবান তাতে সন্দেহ নেই, কিন্তু দেখলেই বোঝা যায় যে নিয়মিত ঝাড়াই সাফাই হয় না। সন্ধ্যা হয়ে এসেছে, অথচ নিচতলায় আলো জ্বালাবার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এবার অন্য দুজন ভৃত্য একটি বড় পাথরের থালা ভর্তি নানাবিধ ফল ও মিষ্টি দ্রব্য এবং এক গ্লাস শরবত এনে একটি টিপয়ের ওপর রাখলো। খাবার দেখে গা জ্বলে উঠল নবীন কুমারের। সে একা একা খাবে? আজ পর্যন্ত কখনো কেউ সাদাসাদি না করলে সে কোনো খাদ্য মুখেই তোলেনি। সে ক্রোধ চাপা কণ্ঠে বলল, এসবের প্রয়োজন নেই, নিয়ে যা। একজন ভৃত্য বলল, নতুন বউঠান আপনাই একটু মিষ্টি মুখ করতে বললেন। নবীন কুমার বলল,
ওপরে খপর দে, আমি এবার যাব। ভৃত্য দুটি বিনা বাক্য ব্যয়ে ভেতরে চলে গেল। আবার বেশ কিছুক্ষণের মধ্যে কারোর কোনো সাড়া শব্দ নেই। এবার নবীন কুমার বেরিয়ে এলো বারান্দায়। এই একা ঘরে অসহ্য অবস্থায় বসে থাকার বদলে সে নিজের গাড়ির মধ্যে বসে অপেক্ষা করবে বরং, কিংবা তার একজন ভৃত্যকে পাঠাবে কৃষ্ণবামিনীকে খবর দেওয়ার জন্য। নবীন কুমার বাইরে বেরিয়ে আসতেই গেটের সামনে প্রথমে একটি পালকি, তারপর একটি ফেটিং গাড়ি এসে থামলো। পালকি বেহারারা পালকি নামিয়ে রেখে ভেতর থেকে ধরে ধরে বার করলো জগাই মল্লিককে। চোখ দুটি ঘোলাটে রঙের, শতকুঞ্চিত চামড়ায় মোড়া কয়েকখানি হাড়। দুপাশের দুই বেহারার কাঁধে হাত রেখে জগাই মল্লিক ঠিক শিশুর মতো দুলে দুলে হাঁটতে লাগলো। নবীন কুমার এরকম চলন্ত মনুষ্য কঙ্কাল আগে দেখেনি। জগাই মল্লিকের গাল দুটি অনবরত নড়ছে, যেন অতি ব্যস্ত হয়ে তিনি কিছু চিবুচ্ছেন। ফেটিং গাড়িতে থামা মাত্র সেই প্রথম দেখা ভৃত্য দুটি ভোজবাজির মতো তৎক্ষণাৎ এসে উদয় হলো দেউরির কাছে। গাড়ির ভেতর থেকে একটা চিৎকার ভেসে এলো, মেদো, জেদো। ভৃত্য দুটি বলল, এই যে হুজুর। গাড়ি থেকে নামলেন এবারে ছোটবাবু চণ্ডিকা প্রসাদ মল্লিক। মদের নেশায় একেবারে টগভুজঙ্গ হয়ে আছেন। পোশাকের নানা স্থানে পানের পিকের দাগ। তিনি দুপা হেঁটেই বোঁ করে ঘুরে গেলেন একবার। তারপর পপাত ধরণী তল হবার আগে ভৃত্য দুটি ঝাঁটতে ধরে ফেললো তাকে। চণ্ডিকা প্রসাদ এরকম অসময়ে কখনো বাড়ি ফেরেন না। তিনি দ্বিপ্রহর থেকে শ্যাম্পেন টানা শুরু করেন। এখন তো সবে কলির সন্ধে। নিশ্চিত কোনো জরুরি কারণে তার নগদ টাকার প্রয়োজন হয়েছে। একমাত্র এই টানেই তাকে দু একদিন অন্তর বাড়ি আসতে হয়। চণ্ডিকা প্রসাদ সব কথাই বলেন জোরে জোরে। ভৃত্যদের হুকুম করলেন, বেটারা ভালো করে ধর না আমাকে, পায়ের জোর পাচ্ছিনি। তারপরে তার স্বরে জুড়ে দিলেন একটা গান। মাত্র হাত পাঁচেক তফাতে বিভিন্ন ভৃত্যরা পিতা ও পুত্রকে ধরে ধরে এগিয়ে নিয়ে চলল। এর মধ্যে চণ্ডিকা প্রসাদ বারবার টোলে পড়ে যাবার উপক্রম হলেও তার গতি খানিকটা দ্রুত, কারণ তার ফেরার তাড়া আছে। সুতরাং তিনি ধরে ফেললেন জগাই মল্লিককে। পিতা পুত্র তাকালেন পরস্পরের দিকে। কেউ কারুকে প্রথমে চিনতে পারলেন না সম্ভবত। চণ্ডিকা প্রসাদ ভুরু কুঁচকে দৃষ্টিতে মনোযোগ দেবার চেষ্টা করলেন। তুমি কে বাবা? হ্যাঁ? জগাই মল্লিকের থুতনিটা ধরে উঁচু করে দেখে অট্টহাস্য করে উঠলেন চণ্ডিকা প্রসাদ। হাসির চোটে যেন তার দম ফেটে যাবে। সেই রকম হাসতে হাসতেই বললেন, ও তুমি আমার বাবা, আমার নিজের বাবা। তুমি এখনো বেঁচে আছো বাবা? যেদিনই আসে দেখি তুমি বেঁচে রয়েছো। এই কেমন দ্বারা ব্যবহার তোমার মাইরি? দু একদিন তো মরে গেলেও পারো। জগাই মল্লিকের গাল আরো জোরে জোরে নড়তে লাগলো। তার ঠোঁট দিয়ে শব্দ হতে লাগলো, ম ম। চণ্ডিকা প্রসাদ পিতার কেশহীন মাথায় একটি ছোট চাঁটি মেরে আবার বলল, তা বাঁচো বাবা, বাঁচো। আমরা সবাই মরে ফতো হয়ে যাই, তারপরেও তুমি বেঁচে থাকো। কত ধুমধাম করে তোমার শ্রাদ্ধ করবো ভেবে রেখেছিলুম, তা তোমার প্রাণে সইল না। হারামজাদা, আমাদের একটু হাত খুলে শ্রাদ্ধ করতেও দেবে না। তবে কি নিজের শ্রাদ্ধ তুমি কিপুনের মতো নিজেই করবে? হ্যাঁ? পালকি বেহারারা জগাই মল্লিককে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই চণ্ডিকা প্রসাদ তাদের একজনের কাঁধ খামচে ধরে বললেন, এই ও চুপ, আমি আমার বাবার সঙ্গে কথা বলছি। তাতে তোর বাবার কি? চলে যাচ্ছিস যে, জুতো মেরে মুখ ছিঁড়ে দেব। সত্যি সত্যি নিচু হয়ে পা থেকে জুতো খুলতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন চণ্ডিকা প্রসাদ। সেই অবস্থাতেই গড়িয়ে গিয়ে পিতার পা জড়িয়ে ধরে বললেন, আমি তোমার অধম সন্তান, আমি তোমার অধম সন্তান বাবা। তোমার শ্রাদ্ধটিও করতে পারলুম নি গো। উফ। এবার কান্না। যাই হোক, এর মধ্যেই ভৃত্যদের তৎপরতায় পিতা পুত্রকে বিযুক্ত করা হলো। পালকির বেহারারা জগাই মল্লিককে নিয়ে গেল ভেতরে। চণ্ডিকা প্রসাদকে তুলে দাঁড় করানো হলো। তিনিও অবিলম্বেই বাবার কথা ভুলে গিয়ে গান ধরলেন, পরেরও মনেরও ভাবও বুঝিতে কি পারে পরে। হাত পা ছুঁড়ে গান গাইতে গাইতে তিনি উঠতে লাগলেন সিঁড়ি দিয়ে। নবীন কুমার তাড়াতাড়ি একটি থামের আড়ালে সরে গেল। চণ্ডিকা প্রসাদ তাকে এক নজর দেখে ফিক করে হেসে জিজ্ঞেস করলেন, তুমি আবার কে গা? দিনে কার্তিকের মতো চেহারা। নবীন কুমার এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে রইল।
চণ্ডিকা প্রসাদ তাকে বিশেষ গুরুত্ব না দিয়ে আবার জড়ানো গলায় গান গাইতে গাইতে বাড়ির মধ্যে চলে গেলেন। পাশ দিয়ে যাওয়ার সময় চণ্ডিকা প্রসাদের গা থেকে যে বিকট গন্ধ ভেসে এলো, তাতেই নবীন কুমারের নাড়ি ভুঁড়ি উল্টে আসার উপক্রম। এরকম দৃশ্য নবীন কুমারের কাছে সম্পূর্ণ নতুন। নবীন কুমার তার পিতাকে অতি অল্প বয়সে দেখেছে। রামকমল সিংহ বাড়িতে কোনোদিন এমন বেলেল্লা করেননি। শেষের দিকে তিনি প্রায় গৃহেই থাকতেন না বলতে গেলে। গঙ্গানারায়ণের আমলে সিংহ বাড়িতে কোনোদিন মদ্যপান করেনি কেউ। নবীন কুমারের কলেজে সহপাঠীরা কেউ কেউ এই বয়সেই সুরাপান করে। ও সম্পর্কে নবীন কুমারের সামান্য একটু কৌতূহল জাগ্রত হয়েছিল সবেমাত্র, কিন্তু মাতাল চণ্ডিকা প্রসাদকে দেখে মদের ওপর তার একটা দারুণ ঘৃণা জন্মে গেল এবং সেখানে দাঁড়িয়ে সেই মুহূর্তে সে মনে মনে শপথ নিল যে জীবনে সে কখনো সুরাপান করবে না। নবীন কুমার গাড়ির মধ্যে বসে অপেক্ষা করার আরো প্রায় আধ ঘন্টা পরে এলো কৃষ্ণ ভামিনী। তৎক্ষণাৎ গাড়ি ছাড়তে হুকুম দেওয়া হলো। পথের মধ্যে কোনো রকম গোল করা ঠিক হবে না। নবীন কুমার বাড়ি ফিরেই কৃষ্ণ ভামিনীকে আচ্ছা সে মাল লাগাবে এই মনে করে গুম হয়ে রইল। কৃষ্ণ ভামিনী ফিসফিস করে বলল, ওগো, আমার মিতিনির দুঃখ দেখলে পাথরেরও বুক ফেটে যাবে। ওর বাপ মা কি দেখে বিয়ে দিল? ওর স্বামী যে পাগল। নবীন কুমার বলল, পাগল না শেয়ানা, একবার নিচে নামতে পারলেন না? অসভ্য ইতর। কৃষ্ণ ভামিনী বলল, হ্যাঁ গো, সত্যি পাগল। কথাও বেরোয় না, শুধু একটা ঠাকুরের পটের সামনে বসে থাকে আর বিলকিচ ছিলকিচ কথা বলে, নয়তো একদম চুপ মেরে থাকে। এই যে আমি এতক্ষণ রইলুম, একটা কথা বলিনি, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। এই 1 মাস হলো বেশি বাড়াবাড়ি হয়েছে। আমার মিতিনি কেঁদে ভাসাচ্ছে গো, কেঁদে ভাসাচ্ছে। নবীন কুমার বলল, আমাদের ছেলে বউ এনেছো? কৃষ্ণ ভামিনী বলল, না। সে কথা আর পারতে পারলুম কই, উপরে গিয়ে দেখি এই তো অবস্থা। মিতিনির শাশুড়িও কাঁদছে, মিতিনিও কাঁদছে। নবীন কুমার বলল, যত ইচ্ছে কাঁদুক, ওদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ছেলে বউয়ের আর আশা করো না। ওটা পাঁজুরেদের বাড়ি, আমাদের মতো লোকের এখানে আসা যাওয়া চলে না। কৃষ্ণ ভামিনী বলল, কিন্তু মিতিনি যে অনেক করে বললে, আমার হাত ধরে কথা আদায় করে নিলে, ওর শাশুড়ি এখন থেকে কোথাও যেতে দেবে না। তাই আমি যদি আসি? নবীন কুমার কঠোর স্বরে বলল, না। কৃষ্ণ ভামিনীকে অবশ্য আর কোনোদিন আসতে হলো না হাট খোলায়। এর 10 দিনের মধ্যেই শুরু হলো তার ভেদ বমি। বড় বড় ডাক্তার বুদ্ধিরাও তাকে 1.5 দিনের বেশি ধরে রাখতে পারল না। পুতুল খেলা ও স্বামী সোহাগের মায়া কাটিয়ে টুপ করে মরে গেল কৃষ্ণ ভামিনী। চাকুরি উপলক্ষে রাধানাথ সুদীর্ঘকাল পশ্চিমা অঞ্চলে কাটিয়ে কিছুদিন হলো কলকাতায় বদলি হয়ে এসেছেন। গ্রেট টিগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসে তিনি 32 টাকা মাহিনায় চাকুরিতে ঢুকেছিলেন। তারপর অক্লান্ত পরিশ্রম ও অঙ্কশাস্ত্রের তীক্ষ্ণ মেধার পরিচয় দিয়ে তিনি অনেক উন্নতি করেছেন। ডিরোজিও শিষ্য রাধানাথ শিকদারের ন্যায়নীতিবোধ অতি প্রবল। উৎকোচ গ্রহণ এবং চাটুকারিতা এই দুটিকেই তিনি প্রবলভাবে ঘৃণা করেন। তার অফিসের বিভাগীয় 2-1 কর্তা এইসব গুণের জন্য তাকে বিশেষ পছন্দ করেন। তাছাড়া উচ্চগণিতে রাধানাথের মতো জ্ঞানসম্পন্ন মানুষ বিলাতেও বিশেষ নেই। কলকাতা অফিসে রাধানাথ বদলি হয়ে এসেছেন চিফ কম্পিউটার হিসেবে। বেতন 600 টাকা। বহুকাল তিনি ঘুরেছেন পাহাড়ে পর্বতে, জরিপের লোকজন ও যন্ত্রপাতি নিয়ে গেছেন অনেক দুর্গম স্থানে। 6 ফুটের বেশি লম্বা, দৈত্যের মতো স্বাস্থ্য। স্থানীয় ইংরেজরা তাকে আড়ালে লেভিয়াথান বলে ডাকত। কলকাতায় তার কাজ হলো খাতাপত্রে দুরূহ অঙ্কের হিসেব কষা। হিন্দুস্তানে এখন তেমন যুদ্ধবিদ্রোহ নেই কোথাও, মোটামুটি শান্তিপূর্ণ অবস্থা। তাই ইংরেজ কর্মচারীরা এখন অন্য নানাবিধ কর্মে ব্যস্ত। পাহাড় পর্বতের প্রতি সাহেব জাতির বরাবরেরই টান আছে। তাছাড়া গ্রীষ্মপ্রধান ভারতবর্ষে স্নিগ্ধ শীতল জলবায়ু অন্বেষণে তারা বারবার পাহাড়ে যেতে ভালোবাসে। হিমালয় পর্বতের নাম বহু প্রাচীনকাল থেকেই পৃথিবীতে পরিচিত, কিন্তু ইংরেজরা দেরাদুনের দিক থেকে হিমালয়ের দিকে অগ্রসর হতে হতে প্রতিনিয়তই অগাধ বিস্ময়ের সম্মুখীন হতে লাগলো। এই নাগাধিরাজ কি বিশাল, কি গহন, কি মহান! সমুদ্রের অন্তহীন ঢেউয়ের মতো দিগন্ত জুড়ে রয়েছে সংখ্যাহীন শৃঙ্গ। এখানে রয়েছে চক্ষুর সীমানা ছাড়ানো অরণ্য, যেখানে কত বিচিত্র মনোহরী অচেনা বৃক্ষ, অদৃশ্যপূর্ব কত পশু প্রাণী পতঙ্গ।
গিরিকন্দরে অকস্মাৎ চোখে পড়ে কোনো সিদ্ধ পুরুষ বা তপস্যানিরত যোগী চক্ষু মুদে বসে আছেন। কতকাল তিনি সেই অবস্থায় আছেন কেউ জানে না। এখানে এলে হৃদয়ে অদ্ভুত প্রশান্তি আসে, আবার প্রতি পদক্ষেপে বিপদ। শান্ত ও ভয়ঙ্কর রসের এমন আশ্চর্য সমাহার আর কোথাও দেখা যায় না। শানুদেশের নিবিড় অরণ্য ক্রমশ উপরের দিকে বৃক্ষ বিরল হতে থাকে। শিখরগুলিতে শুভ্র চিরতুষারের বিহার, কত যে শিখর তার ইয়ত্তা নেই। সেসব স্থলে মানুষ তো দূরের কথা, পৃথিবীর কোনো প্রাণী কখনো পদার্পণ করেনি। হিন্দুগণের বিশ্বাস ওই তুষার ক্ষেত্র দেবতা ও অপ্সরাদের লীলাস্থল। অসীমকে সীমা দিয়ে ঘেরার একটা চেষ্টা মনুষ্য জাতির সবসময়ে রয়েছে। এই রূপ চেষ্টাই সভ্যতার লক্ষণ হিসেবে গণ্য। যা অসীম, যা অনন্ত রহস্যময়, তা মানুষের সহ্য হয় না। সেই জন্যই তো এই দেয়াল ঘরে সংকুচিত নগর সভ্যতা। জরিপ বিভাগের কর্মীরা অতি উৎসাহী হিমালয়ের শৃঙ্গগুলিকে পরিমাপের সংখ্যাতত্ত্বে বেঁধে ফেলার জন্য নিয়মিত অভিযানে যায়। অবশ্যই জন্য চূড়ায় আরোহণ করার কোনো প্রশ্নই ওঠে না। চূড়ার সঙ্গে সরল রেখায় কোনো একটি স্থান নির্দিষ্ট করতে হয়। তারপর থিওডোলাইট যন্ত্রের সাহায্যে চলে জ্যামিতিক হিসাব। তারপর সেই সব পরিসংখ্যান তারা প্রেরণ করে জরিপ বিভাগের সদর দপ্তর কলকাতায়। যুগ যুগ ধরে ভারতীয়রা দূর থেকে হিমালয়কে প্রণাম জানিয়েছে, কিন্তু ইংরাজ জাতি জড় পদার্থকে শ্রদ্ধা জ্ঞাপন করায় বিশ্বাস করে না। তারা চায় জীব ও জড়জগৎকে পদানত করতে। ভারতীয়রা হিমালয়কে উদ্দেশ্য করে কাব্য রচেছে, কিন্তু হিমালয় যে একটি মাত্র পর্বত নয়, কতকগুলো বিচ্ছিন্ন পর্বতমালার সমষ্টি, এ সম্পর্কে কোনো কৌতূহল দেখায়নি। ইংরেজরা আরো আশ্চর্যান্বিত হয়ে যায় এই জন্য যে ভারতীয়রা হিমালয়ের শৃঙ্গগুলির নাম পর্যন্ত দেয়নি। স্থানীয় লোকেরা কাছাকাছি পরিদৃশ্যমান চূড়াগুলিকে কিছু একটা মন গড়া নামে ডাকে। দূরের দুঃসাধ্য গমন শিখরগুলির নামহীন, গোত্রহীন, চির উদাসীন। জরিপ বিভাগ এই পর্যন্ত বেছে বেছে প্রধান প্রধান ৭৯টি শিখরের উচ্চতা পর্যবেক্ষণ করেছেন, কিন্তু তাদের পৃথক পৃথক নাম না থাকায় কাগজপত্রে হিসাব রাখার খুবই অসুবিধা হয়। তবু ৩১টির স্থানীয় নাম পাওয়া গেছে। বাকিগুলি পিক নাম্বার 1, 2, 3, 4 এইভাবে চিহ্নিত। জরিপ বিভাগের কাজে অর্থের কোনো অনটন নেই। এ ব্যাপারে সরকার কোনো কার্পণ্য করেন না। অবশ্য ভূপ্রকৃতি সম্পর্কে জ্ঞান আহরণই ইংরেজ সরকারের প্রধান উদ্দেশ্য নয়। এছাড়া আরও গূঢ় কারণ আছে। হিমালয় সম্পর্কে সম্যক জ্ঞান সঞ্চয়ও বিশেষ প্রয়োজন, কারণ এই হিমালয়ের উপরে রুশ দেশ এবং রুশরাই এখন ইংরেজদের শত্রু। প্রায়ই শোনা যায় রুশরাই ইংরেজদের কাছ থেকে ভারতবর্ষটা ছিনিয়ে নেবার জন্য আসছে। কোন কোন পথ ধরে রুশীয় বাহিনী আসতে পারে তা কোম্পানির প্রতীক্ষা দপ্তরের অবশ্যই জেনে রাখা দরকার। জরিপ বিভাগকে তাই প্রবল উদ্যমে হিমালয় অভিযানে নিযুক্ত করা হয়েছে। মাঝখানে দু একবার অল্প দিনের জন্য কলকাতা ঘুরে গেলেও রাধানাথ প্রায় ২০ বৎসর দেশ ছাড়া। তার অবর্তমানে বাংলার সামাজিক জীবন কত পরিবর্তন ঘটে গেছে, রাধানাথের সঙ্গে সেসব কিছুর যোগ ছিল না। এমনকি বাংলা ভাষাও তিনি ভালো করে বলতে পারেন না। রাধানাথের বন্ধু প্যারীচাঁদ প্রায়ই বলেন, রাধু, বাংলাটা শেখো। দেশের ভাষা না জানলে তুমি দেশের মানুষদের চিনবে কি করে? পাহাড় পর্বত নিয়েই কি তোমার সারা জীবন কাটবে? কথাটা রাধানাথের মনে লেগেছে। অফিস থেকে ফিরে প্রতি সন্ধ্যাবেলায় তিনি প্যারীচাঁদের কাছে বাংলা ভাষা ও সাহিত্যের পাঠ নিতে যান। প্যারীচাঁদের ভাই কিশোরচাঁদও অতিশয় বুদ্ধিমান ও কৃতবিদ্য পুরুষ। এই দুজনের কাছে থেকে রাধানাথ অনেক বিষয়ে জানতে পারেন। পাহাড় ছেড়ে আস্তে আস্তে তার মন মানুষের প্রতি আকৃষ্ট হয়। সদ্য পরলোকগত বেথুন সাহেবের নামে একটি বেথুন সোসাইটি স্থাপিত হয়েছে। সেখানে দেশের শিক্ষিত সমাজের অগ্রগণ্য ব্যক্তিরা সমবেত হয়ে দেশের বিভিন্ন সমস্যা ও শিল্প সংস্কৃতি সম্পর্কে প্রবন্ধ পাঠ করেন। রাধানাথকে সেই সোসাইটির সদস্য করে নিয়েছেন প্যারীচাঁদ। প্রথম প্রথম রাধানাথ সেখানে গিয়ে চুপ করে বসে থাকেন। তার ইচ্ছে কোনো কোনো দিন তিনিও সেখানে একটি প্রবন্ধ পাঠ করবেন বাংলায়। ইতিমধ্যে রাধানাথ এক অত্যাশ্চর্য কাণ্ড করে ফেললেন। অফিসে বসে তিনি কাজ করছেন। তার সহকারীরা জরিপ বিভাগের বিভিন্ন কেন্দ্র থেকে সংগৃহীত পরিসংখ্যান তার কাছে সাজিয়ে দিয়ে গেছে। চিফ কম্পিউটার এবং প্রধান অঙ্কবিদ হিসেবে তিনি সেগুলি যাচাই করবেন। জটিল অঙ্কের মধ্যে তিনি গভীরভাবে ডুবেছিলেন। হঠাৎ তার মাথার মধ্যে যেন এক বিদ্যুৎ চমক হলো।
তিনি অস্ফুষ্টভাবে বলে উঠলেন, আরে! প্রথমটাই তিনি নিজেই যেন বিশ্বাস করতে পারছেন না। তার চোখের সামনে টেবিলের উপর ছড়ানো নানান কাগজপত্রে শুধু অঙ্কের সংখ্যা, কিন্তু তারই মধ্যে থেকে যেন মাথা তুলে দাঁড়াতে লাগলো এক পর্বত শৃঙ্গ। সেই শৃঙ্গটি উঁচু হতে হতে যেন একেবারে স্পর্শ করলো আকাশ। রাধানাথ বিস্ময়ে বিমোহিত হয়ে মানস নেত্রে দেখতে লাগলো ধবল মুকুট পরা সেই সুমহান দিগন্ত বিস্তারী মূর্তিমান বিশালতাকে। একটু পরেই তার ঘোর ভাঙল। তিনি উঠে দাঁড়িয়ে এক ঝটকায় কাগজগুলি জড়ো করে নিয়ে ছুটে বেরিয়ে গেলেন নিজের কামরা থেকে। অদূরেই তার একটি কামরায় বসে কর্নেল অ্যান্ড্রুয়া। তিনি সমগ্র ভারতবর্ষের জরিপ বিভাগের প্রধান। আগে থেকে এত্তেলা না পাঠিয়ে বড় সাহেবের কামরায় প্রবেশ করা যায় না, কিন্তু রাধানাথের সে কথা মনে রইল না। তিনি ঝড়ের বেগে দরজা ঠেলে ঢুকে এসে টেবিলের উপর কাগজগুলি আছড়ে অতি উত্তেজিত কণ্ঠে বললেন, স্যার, দেখুন দেখুন। কর্নেল ওয়া তখন অন্য দু একটি সাহেবের সঙ্গে কথা বলছিলেন। তিনি হতচকিত হয়ে বললেন, কি হয়ে আছে শিকদার? ব্যাপার কি? তুমি কাঁপিতেছ কেন? রাধানাথ বললেন, স্যার, অদ্য একটি লাল অক্ষরের দিন। আমরা আজ এই বিশ্বের মধ্যে যাহা সর্ববৃহৎ তাহা সন্ধান পাইয়াছি। কর্নেল ওয়া তবু বুঝতে না পেরে বললেন, শিকদার, অত উত্তেজিত হইও না, আসন গ্রহণ করো। কি হইয়াছে আমায় বিস্তারিত করিয়া বলো। রাধানাথ বসলেন না, টেবিলের উপর ঝুঁকে পড়ে বললেন, স্যার দেখুন, এই পিক নাম্বার 15 সর্বশেষ হিসেব। কর্নেল ওয়া বললেন, তাহাতে কি হইল? পিক নাম্বার 15 তোমাকে এমত পাগল করিল কেন? রাধানাথ বললেন, 6টি বিভিন্ন কেন্দ্র হইতে এই পিক নাম্বার 15কে পর্যবেক্ষণ করা হয়েছে। এই দেখুন নিকলসনের প্রতিবেদন। নিকলসন কিছুই বোঝে নাই সে কি দেখিতেছে। 3 বছর ধরিয়া এই কাগজগুলো পড়িয়া আছে। কর্নেল ওয়া একটু অধৈর্য হয়ে বললেন, আসল কথাটা কি তাহা তো আমি এখনো বুঝিলাম না। রাধানাথ সগর্বে বললেন, আমি গণনা করিয়া দেখিয়াছি, ইহার উচ্চতা 29,200 ফিট। এই বিশ্বে ইহা অপেক্ষা বড় আর কিছুই নাই। আমরা আবিষ্কার করিয়াছি পৃথিবীর চূড়া। এবার কর্নেল ওয়া লাফিয়ে উঠে বললেন, বলো কি? কর্নেল ওয়া রাধানাথের প্রতিভা বিষয়ে জানেন। তার পূর্বতন সার্ভেয়ার জেনারেল রাধানাথের নামে অনেক প্রশস্তিবাণী লিখে রেখে গেছেন। সুতরাং তিনি রাধানাথের কথা সহসা অবিশ্বাস করতে পারেন না। তবু রাধানাথের সঙ্গে বসে অঙ্কগুলো মিলিয়ে দেখলেন অনেকক্ষণ ধরে। তারপর তিনিও একসময় বলে উঠলেন, হুররে! এটা একটা সারা বিশ্বে ছড়িয়ে দেবার মতো সংবাদ। এতক্ষণে জরিপ বিভাগের সকল কর্মী এসে জমায়েত হয়েছে সেখানে। এত বড় আবিষ্কারের কৃতিত্ব কলকাতা অফিসের। সকলের মধ্যে আনন্দ কোলাহল। কর্নেল ওয়া সোল্লাসে রাধানাথের কাঁধ চাপড়ে দিয়ে বললেন, ধন্যবাদ শিকদার, তুমি একটি বিস্ময়কর কার্য করিয়াছ। তারপর কর্নেল ওয়া স্বগতভাবে বললেন, পুয়ার নিকলসন, he did not suspect that he was viewing through the telescope the highest point of the earth. সেই দিন সন্ধ্যাবেলা কর্নেল ওয়ার গৃহে শ্যাম্পেইনের বোতল খুলে এই মহান উপলক্ষটি উদযাপন করা হলো। গভর্নর জেনারেল এখন কলকাতায় নেই। এই সংবাদ লেফাফা নিয়ে তার কাছে চলে গেছে দূত। আজ স্থানীয় ইংরেজদের কাছে বড় আনন্দের দিন। নতুন কিছু আবিষ্কারের মর্ম ভারতীয়রা ঠিক বোঝে না, কিন্তু এই ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের সময় শ্বেতাঙ্গরা যখন নিত্য নতুন আবিষ্কারে মত্ত, তখন পৃথিবীর চূড়া আবিষ্কারের মতো ঘটনাও বিরাট তাৎপর্যপূর্ণ। সারা বিশ্ব এই জন্য কলকাতার জরিপ বিভাগের কৃতিত্ব স্বীকার করতে বাধ্য। কথায় কথায় প্রশ্ন উঠল, পিক নাম্বার 15-এর নতুন নাম কি হবে? দুনিয়ায় সমস্ত পাহাড়ের যিনি রাজা, তিনি তো নামহীন থাকতে পারেন না। স্থানীয় লোকেরা এর কোনো নাম দিয়েছেন কিনা সেই সম্পর্কে কি আর অনুসন্ধান করতে পাঠাতে হবে? এই দেশের পাহাড়ের যদি কোনো এদেশীয় নাম থাকে তবে তা পরিবর্তন করার দরকার নেই। রাধানাথ বললেন, স্যার, আমি নিজেও কয়েকবার নামহীন শিখরগুলি পর্যবেক্ষণ অভিযানে বাহির হয়ে আছি। আমি খুব ভালো করিয়াই জানি যে স্থানীয় লোকেরা এই উচ্চতম শৃঙ্গটির অস্তিত্ব সম্পর্কেই অবহিত নয়। কর্নেল ওয়া বললেন, তাহা হইলে তো একটি নাম আমাদের দেওয়া কর্তব্য। বিশ্বের সকল দেশে এই আবিষ্কারের কাহিনী প্রচারিত হইবে। বিলেতে আগামী কল্যই ডেসপ্যাচ প্রেরণ করিবার কথা। সুতরাং একটি নাম তো আশু প্রয়োজন। রাধানাথ দ্রুত চিন্তা করলেন।
রাজভক্ত ইংরেজরা নিশ্চয়ই তাদের মহানারী ভিক্টোরিয়ার নাম প্রস্তাব করবেন। রাধানাথ নিজ অভিজ্ঞতায় দেখেছেন যে হিমালয় যেমন পুরুষ, তেমনি হিমালয়ের পরিচিত বড় বড় শৃঙ্গগুলিকে পুরুষ হিসেবেই কল্পনা করে ভারতীয়রা। বেশ কয়েকটি নাম কোনো দেবতার নামে, সাহেবরা কোনো হিন্দু দেবতার নাম পছন্দ করবেন না। রাধানাথ নিজেও একেশ্বরবাদী, হিন্দু দেবদেবীদের প্রতি তাঁর আকর্ষণ নেই। তিনি অন্য একটি নাম আগেই চিন্তা করে রেখেছেন। অন্য কেউ কিছু বলার আগেই রাধানাথ বললেন, ভদ্র মহোদয় বৃন্দ, আমার একটি প্রস্তাব পেশ করিতে পারি কি? কর্নেল ওয়া উত্তর দিলেন, নিশ্চয়ই শিকদার, বলো তোমার কি অভিপ্রায়? রাধানাথ বললেন, স্যার, জরিপ বিভাগের পূর্ববর্তী প্রধান পরিচালক জর্জ এভারেস্ট আমার গণিত শিক্ষার গুরু। ভারতীয় জরিপ বিভাগটি তিনি এমনভাবে ঢালিয়া সাজাইয়াছিলেন যে বলিতে পারেন এই বিভাগ প্রকৃতপক্ষে তাহারই সৃষ্টি। তিনি যে যে বৈজ্ঞানিক পদ্ধতির প্রবর্তন করিয়া গিয়াছেন সেই অনুযায়ী আজিও পর্যবেক্ষণ ও গণনা চলিতেছে। তিনি অবসর গ্রহণ করিয়া এখানে বিলাতে অবস্থান করিতেছেন। হিমালয়ের এই রাজশিখরটিকে তাহার নামে অভিষিক্ত করিলে তিনি এক পুলক চমক পাইবেন। ভাবিয়া দেখুন, ইহাই হইবে সেই কর্মবীরের প্রতি আমাদের সমবেত উপহার। পিক নাম্বার 15-এর নাম হোক জর্জ এভারেস্ট। উপস্থিত সাহেববৃন্দ এই আলোচনার পক্ষে বিপক্ষে নানা প্রকার আলোচনা শুরু করে দিল। রাধানাথের মনে হলো নামের ব্যাপারটির দ্রুত নিষ্পত্তি করা দরকার। একবার কেউ মহারানীর নাম উত্থাপন করলেই বিপদ, কারণ তাহলে আর তা প্রত্যাহার করা যাবে না। মহারানীর নামের বিপক্ষে কে যাবে? কর্নেল অ্যান্ড্রু ওয়া বেশ কিছুদিন জর্জ এভারেস্টের অধীনে কাজ করেছেন, তাঁর সম্পর্কে ওয়ার শ্রদ্ধা আছে। কিন্তু কিছুক্ষণ চিন্তা করে বললেন, উত্তম শিকদার, তোমার প্রস্তাবে গ্রহণযোগ্য মনে হয়। এই নামে আমাদের দফতরটি সম্মানিত হইবে। তবে আমি একটু সংশোধন করিতেছি, জর্জ এভারেস্ট নহে, শুধু এভারেস্ট। এই এভারেস্ট শব্দটির মধ্যে এমন একটি ব্যঞ্জনা রহিয়াছে যাহা এই চিরকালের সর্ববৃহত্তের পক্ষে বেমানান হইবে না। এরপর কয়েকদিন ধরেই বিভিন্ন সংবাদপত্রে এই কাহিনী নানাভাবে প্রচারিত হওয়ায় দেশের লোক প্রথম রাধানাথ শিকদারের নাম জানলেন। ডিরোজিও শিষ্যদের মধ্যে অনেকেই এখন নানা প্রকার কল্যাণমূলক কাজের জন্য জড়িত বলে দেশবাসী তাদের চেনে। কিন্তু রাধানাথ সেই সময়কার হিন্দু কলেজের উজ্জ্বল ছাত্র হয়েও জনসাধারণের অগোচরে ছিলেন। এবার প্রকাশ্যে এলেন। অবশ্য ইংরেজি সংবাদপত্রগুলি একজন দেশীয় লোকের কৃতিত্বের কথা প্রকাশ করতে কুণ্ঠা বোধ করল যথারীতি। প্রায় কোনো ইংরেজি সংবাদপত্রে রাধানাথের নাম উল্লেখ করা হলো না। কোথাও বলা হলো না বেঙ্গলি চিফ কম্পিউটার, কোথাও বা ক্লার্ক, আর কোথাও বা শুধু এ বাবু। রাধানাথের বন্ধুরা একদিন রামগোপাল ঘোষের আবাসে মিলিত হলেন রাধানাথকে সম্বর্ধনা জানাবার জন্য। এসেছেন বর্ধমানের ডেপুটি কালেক্টর রসিককৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এখন কলকাতার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর, সুযোগ্য শিক্ষক রামতনু লাহিড়ী, কলকাতার প্রধান সরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক প্যারীচাঁদ মিত্র, তারাচাঁদ চক্রবর্তী বর্ধমান রাজের মন্ত্রিত্ব ত্যাগ করে সদ্য চলে এসেছেন কলকাতায়। বাগ্মী ও সাংবাদিক হিসেবে তিনি সুপরিচিত। এছাড়া এসেছেন মদনমোহন তর্কালঙ্কার প্রমুখ আরো অনেকে। ইয়ং বেঙ্গলের দল প্রবীণ হয়ে অনেকেই সুরাপান ত্যাগ করেছেন এখন, কিন্তু রামগোপাল করেননি, বরং তার যেন কিঞ্চিত মাত্রা বেড়েছে। রামগোপালের মুখে অস্থিরতার ছাপ, তার ভেতরে ভেতরে কিছু একটা জ্বালা রয়ে গেছে মনে হয়। রামগোপাল ব্র্যান্ডি ও শ্যাম্পেনের বোতল খুলে দিলেন। সুগন্ধ চাও প্রস্তুত হলো, যার যেরকম অভিরুচি গ্রহণ করবেন। রাধানাথ অতিশয় গোমাংস ও সুরার ভক্ত। তার বিশাল বলবান শরীরটি রক্ষার জন্য এই সব জিনিসের প্রয়োজন। বন্ধুদের মধ্যে রাধানাথ প্রায়ই মত ব্যক্ত করেন যে হিন্দুদের মধ্যে গোমাংস আহারের প্রচলন করাতে না পারলে হিন্দু সমাজের কোনোদিন উন্নতি হবে না। গোখাদকরা কখনো অন্য কারোর চোখ রাঙানি সহ্য করে না। এবার কলকাতায় ফিরে এসে রাধানাথ অবশ্য বিস্মিত হয়ে দেখেছেন যে তার বন্ধুরা অনেকেই এখন আর গোমাংস ভক্ষণের ব্যাপারে উৎসাহী নয়। যারা একসময় প্রকাশ্যে গরুর মাংস খেয়ে হাড় ছুঁড়ে দিত প্রতিবেশীর বাড়ির ছাদে, তারা কেউ কেউ এখন আর গোমাংসের নামও উচ্চারণ করে না। এমনকি প্যারীচাঁদ তাকে দু একবার বলেছেন, না হে রাধু, ও নিয়ে আর বেশি বাড়াবাড়ি করো না, হিন্দুরা গোমাংসের সংস্কার কিছুতে কাটিয়ে উঠতে পারবে না। সেদিন অবশ্য রাধানাথের জন্য প্রচুর গোমাংসের কাবাবও রাখা হয়েছে।
ভোজন রসিক রাধানাথ তাতেই সন্তুষ্ট। ভণ্ড হিন্দুরা যত খুশি পাঁঠার মাংস খেয়ে ব্যয় ব্যয় করুক, তার নিজের পছন্দ মতন খাদ্য পেলেই হলো। আলাপচারি যখন বেশ জমে উঠেছে, তখন রামগোপাল একবার ক্ষুব্ধ স্বরে বললেন, কিন্তু আমাদের রাধা যে এত বড় একটা কাজ করলে সরকার তার স্বীকৃতি দিলেন কোথায়? তাকে কি একদিন পাবলিক রিসেপশন দেওয়া উচিত কর্ম হতো না? যে কৃতি ইতিহাসের পাতায় স্থান পাবে তার জন্য কোম্পানির ডিরেক্টরগণ তাকে কোনো পুরস্কার দিতে পারলে না? অন্য দেশ হলে ওকে মাথায় তুলে নাচতো। রাধানাথের চেহারাটি বিশাল হলেও স্বভাব বড় লাজুক। বিশেষত নিজের বিষয়ে কোনো আলোচনা শুনতে তিনি লজ্জা পান। তিনি বললেন, না না না, তেমন কিছু নয়, তোমরা বেশি বাড়াচ্ছ। প্যারিচাঁদ বললেন, তেমন কিছু নয় কেন? তুমি সেদিনকে যে আমায় বোঝালে ট্রিগোনোমেট্রির এমন জটিল গণনা করার ক্ষমতা কজন সাহেবের আছে? এদেশে কারুর নেই। তোমায় নিশ্চয়ই কোম্পানির তরফ থেকে শিরোপা দেওয়া ন্যায্য ছিল। রাধানাথ বললেন, ওই তো কোম্পানি আমায় আলিপুরের আবহাওয়া অফিসে সুপ্রিটেন্ডেন্টের পদ দিয়েছে। রামগোপাল বললেন, তাতে কি হলো? তাতে শুধু তোমার অতিরিক্ত কাজ বাড়লো। তাতে কি তোমার পদোন্নতি হলো? এবার রসিকৃষ্ণ মল্লিক বললেন, ভাইয়া, ওর থেকে আর বেশি আশা করো না। কালো চামড়া কালো চামড়ায়। সাহেবরা যে পদে কাজ করে সে পদে কোনোদিন কালো চামড়াদের বসাবে না। দেখো না, আমি সেই যে ডেপুটি ম্যাজিস্ট্রেটিতে ঢুকেছিলাম এখনো সেখানেই ঘষছি, আর নতুন চাকরে সাহেবরা টকাটক করে আমার মাথা টপকে যাচ্ছে। রামগোপাল বললেন, এই অবিচারের প্রতিবাদ হওয়া দরকার। এ বিষয়ে একটা সভা ডেকে রেজুলেশন নিলে কেমন হয়? রসিকৃষ্ণ বললেন, তাতে কোনো সুরাহা হবে বলে আমি মনে করি না। আমাদের চাকরি বাকরির উন্নতিকল্পে মিটিং না ডেকে আমরা বরং দেশের উন্নতিকল্পে আরও কিছু কাজ করলে পারি। সবচেয়ে আগে প্রয়োজন দেশের মানুষের মধ্যে অবিচার বোধ জাগ্রত করা। রাধানাথ বললেন, তুমি এই কথাটা বিলকুল সাচ্চা বলেছ হে রসিক। এবার ফিরে এসে যেন দেখছি জাত ধর্ম হিন্দুয়ানি নিয়ে ফিন হামেশা বাড়াবাড়ি শুরু হয়েছে। লোকের মন আবার যেন পিছাড়ি হাঁটছে। দক্ষিণারঞ্জন বললেন, হীরা বুলবুল নামের বারাঙ্গনার ছেলেটিকে হিন্দু কলেজে ভর্তি করা উপলক্ষে রক্ষণশীলারা আবার নতুন করে ঘোঁট পাকাতে শুরু করেছে। প্যারিচাঁদ বললেন, সে ছেলেটিকে তো আবার তাড়িয়েও ছেড়েছে এর মধ্যে শুনছি। রামগোপাল রাধানাথের বাহু চাপড়ে বললেন, রাধা, তুমি নেচারের মধ্যে ম্যাগনিফিসেন্টকে আবিষ্কার করেছো। আমাদের উচিত হবে আমাদের দেশের মানুষের মধ্যে কত বৃহৎ কত মহৎ রয়েছে তা খুঁজে বার করা। রাধানাথ বলল, ঠিক, আমায় তোমরা রাস্তা বাতাও, আমি সেদিকে কাজ করতে জরুর রাজি আছি। প্যারিচাঁদ বললেন, অনেকে মাথা তোলবার সুযোগই পাচ্ছে না কো, সেজন্যই বোঝা যাচ্ছে না তাদের আসল দৈর্ঘ্য কতখানি। রামগোপাল বললেন, আমাদের এখন রাজনৈতিক অধিকারের জন্য আন্দোলন করা দরকার। রসিকৃষ্ণ বললেন, ও পথে এখনো যাবার সময় হয়নি, এখনো সামাজিক আন্দোলনেই বেশি কাজ হবে। কি বলো হে রামতনু? স্বল্পভাষী রামতনু বললেন, তোমার কথাই ঠিক। রাধানাথ রামগোপালকে বললেন, তুমি তো এই যুগের ডিমথিনিস, তুমি চেষ্টা করলে বহুত কুছ করতে পারবে। রামগোপাল বললেন, এর সঙ্গে যদি লেভিয়াথান যোগ দেয় তাহলে ধুমধুমা রয়ে যাবে। কি বলো? রাধানাথ বললেন, বহুত খুব, मैं तैयार। প্যারিচাঁদ বললেন, এই রাধুটাকে নিয়ে আর পারা গেল না। বহুত কুচ আর বহুত খুব ওর মুখ থেকে আর ছাড়ানো গেল না কিছুতেই। হাসির রোলে হাওয়া একটু হালকা হয়ে গেল। একসময় রাধানাথ রামগোপালকে জিজ্ঞেস করলেন, ব্রাদার, আগেরবার যখন আসি তখন তোমার বাড়ির সামনে একটা ইনসিডেন্ট হয়েছিল। সেই যে এক ছোট্ট লেরকিকে সেভ করা হলো, তা সেই লেরকিটির এখন কি অবস্থা? রামগোপাল বললেন, সে রয়ে গেছে আমারই বাড়িতে। তার আত্মীয় স্বজনরা কেউ ফেরত দিতে আসেনি। কে জানে, সবাই তো ভাবে আমি ইংরেজ, আমার বাড়িতে রাখাই তার বুঝি জাত গেছে। আমার পত্নী মেয়েটার নাম দিয়েছিল কুরানি, আমি নাম রেখেছি নিপবালা। খানিকটা লেখাপড়া শিখিয়েছিও, কিন্তু কি হবে, সারা জীবন কষ্টই পাবে। আমার সাধ্য থাকলে আমি মেয়েটির বিয়ে দিতুম। রাধানাথ উৎসাহের সঙ্গে বললেন, দেও না, আমরা সবাই থোড়া কুছ সাবস্ক্রিপশন দিয়ে মেয়েটাকে উদ্ধার করে দিই। রামগোপাল বললেন, টাকার জন্য কি আটকে আছি নাকি? টাকা থাকলেই বিয়ে দেওয়া যায়। দক্ষিণারঞ্জন বললেন,
কেষ্ট বলেছে যদি মেয়েটিকে খ্রিস্টান করতে রাজি হও তবে ওর একটা হিল্লে হয়ে যেতে পারে। রাধানাথ বললেন, বিয়ে শাদির জন্য আমাদের অবলাদের কেরেস্তান হতে হবে। ইয়ে বহুত তাজ্জব কি বাত। রামগোপাল বললেন, হিন্দু বিধবার বিয়ে দেওয়া যায় না। সে অক্ষতজনী হলেও একবার বিধবার বিধবা থাকাই নিয়তি। তোমাদের পশ্চিমে কি হয় জানি না, এই বঙ্গে আর কিছু সম্ভব নয়। প্যারিচাঁদ বললেন, শুনতে পাই যে সংস্কৃত কলেজের ঈশ্বর বিদ্যাসাগর নাকি বিধবা বিবাহ শাস্ত্রসিদ্ধ করবার জন্য উঠে পড়ে লেগেছে। রামগোপাল বললেন, সে ব্রাহ্মণ আর একলা কি করবেন, কতটুকু পারবেন দেশশুদ্ধ মুরের দলের মন ফেরাতে। মদনমোহন বললেন, সে বামুনের জেদ তোমরা জানো না, একেবারে কচ্ছপের কামড়ের মতো, একবার কিছুতে লাগলে আর ছাড়ে না। শিখদের মশাই, এ ব্রাহ্মণও একখানা পাহাড়ের চূড়া, এখনো কেউ মেপে দেখেনি। দক্ষিণারঞ্জন বললেন, আমার ভয় হয় বিদ্যাসাগর মশাইয়ের উপর কেউ হামলা না করে, অকাল কুষ্মণ্ডের দল যদি ওনার কোনো শারীরিক ক্ষতি করে বসে। প্যারিচাঁদ বললেন, সতীদাহ বিলের সময় রামমোহনকেও অনেকে মারবে বলে শাসিয়েছিল। রামগোপাল খানিকটা আচ্ছন্নভাবে বললেন, সে সময় কিন্তু আমরাও রামমোহনের পাশে গিয়ে অনেকে দাঁড়াইনি। বাল্যের চাপ পড়লে আমরা রামমোহনের সুদূর প্রসারী আদর্শের মর্ম বুঝিনিকো, অনেক তুচ্ছ ব্যাপারে মত্ত ছিলুম। তারাচাঁদ বললেন, দেওয়ানজির পর এই বিদ্যাসাগরই একা ভ্রম নিরসনের জন্য উঠে পড়ে লেগেছেন। রাধানাথ বললেন, এই ঈশ্বর পণ্ডিতের কথা আমি আগেরবার এসেও শুনেছি। তাহলে ভাই আমরা এতজন রয়েছি, আমরাও ওনাকে মদত দিই না কেন? তারাচাঁদ বললেন, রাধানাথ এটি বেশ কথা বলেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেষ্টায় আমাদেরও পূর্ণ সমর্থন জানানো দরকার। রাধানাথ বললেন, তাহলে এসো না ভাই, এইক্ষণেই আমরা একটি শপথ লই। এই ঈশ্বর পণ্ডিত বিধবা বিবাহ দেবার চেষ্টা করলে আমরা ইয়ং বেঙ্গলের দল সকলে তেনার পাশে গিয়ে খাড়া হয়ে যাব। সকলেই হই হই করে যার যার হাতের সুরার পাত্র কিংবা চায়ের কাপ তুলে নিয়ে একসঙ্গে সেই মর্মে শপথ বাক্য উচ্চারণ করলেন।